আজকে আমরা শুরু করব আধুনিক জীববিদ্যার প্রয়োগ নিয়ে আলোচনা। ইতিমধ্যেই তোমরা জেনে গেছো জীববিদ্যার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে এবং সেই বিভিন্ন বিজ্ঞানের যে বিভিন্ন জ্ঞান, সেই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখা গড়ে উঠেছে জীববিজ্ঞানের। তাই আধুনিক জীববিজ্ঞানের যে জ্ঞান, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বা আমরা এখন উপকৃত হচ্ছি। আমাদের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে এই আধুনিক জীববিদ্যার জ্ঞান অনেক কাজে লাগছে। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আধুনিক জীববিজ্ঞানের প্রয়োগ। কোথায় কোথায় আমরা এই জ্ঞানকে কাজে লাগাতে পারবো। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে আমরা এখন অনেক উন্নত জীবনযাপন করছি। মানুষ এখন আমরা অনেক উন্নত এবং আরামপ্রদ জীবনযাপন করছি এবং এটার জন্য এই জীববিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে এগুলো সম্ভব হয়েছে। তো আমাদের এই আধুনিক জীববিজ্ঞানের জ্ঞান কিভাবে আমাদেরকে সাহায্য করছে, এগুলো এক কথায় বলে শেষ করা যাবে না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের আলোচনা না করলেই নয়, সেগুলো নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে, সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলোকে এরকম কোনো একটা ক্লাসের মধ্যে আলোচনা করে জীববিদ্যার জ্ঞানের যে প্রয়োগ, সেটা বলে শেষ করা যাবে না। আমরা উল্লেখযোগ্য কিছু জিনিসগুলো নিয়ে আলোচনা করব। যেমন এখনের একটা বাস্তব সমস্যা হচ্ছে কি, জনসংখ্যা বৃদ্ধি আর কৃষি জমির পরিমাণ হ্রাস। এই দুটোর ফলে কি হচ্ছে, দুটো বিপরীতমুখী ঘটনা। যে একদিকে জনসংখ্যা বাড়ছে আর সেই তুলনায় কৃষি জমি বাড়ছে না, বরঞ্চ কৃষি জমির পরিমাণ কমছে। আমরা যত উন্নত হচ্ছি, যত আমরা কলকারখানা শিল্পাঞ্চল তৈরি করছি বা মানুষের জনসংখ্যা বৃদ্ধিজনিত কারণে মানুষের যে বাসস্থান নির্মাণের জন্য, ঘরবাড়ি নির্মাণের জন্য অনেক জমিকে আমরা ব্যবহার করে ফেলছি, যার ফলে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে আসছে। তাহলে একদিকে কৃষি জমির পরিমাণ কমে আসছে, অন্যদিকে আবার জনসংখ্যা বাড়ছে, যার ফলে কি হচ্ছে, খাদ্য সংকট দেখা দিয়েছে বা খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এই খাদ্যের চাহিদা পূরণ করার জন্য জীববিজ্ঞানের জ্ঞানকে আমরা কাজে লাগিয়ে অনেকটাই এর মোকাবিলা করতে পেরেছি। তাহলে প্রথমেই লিখব খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনে জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে কিভাবে সাহায্য করে। জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বীজ তৈরি করেছি। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের প্রধান ফসল হচ্ছে ধান। ধানের কিছু উচ্চ ফলনশীল ধান বীজ তৈরি করা সম্ভব হয়েছে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। যেমন কয়েকটা নাম আমি লিখছি, তোমাদের বই এগুলো আছে, দেখবে IR8, IR20, জয়া, জগন্নাথ, এরকম অনেক উচ্চ ফলনশীল ধান বীজ তৈরি করা গেছে। শুধু ধান নয়, অন্যান্য ক্ষেত্রেও, গমের ক্ষেত্রেও উচ্চ ফলনশীল গম বীজ, যেমন সোনেরা 64, কল্যাণ সোনা, এরকম উচ্চ ফলনশীল আরও অনেক আছে। এরকম উচ্চ ফলনশীল গম বীজ তৈরি করা গেছে, যেগুলোর থেকে ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। ভুট্টার ক্ষেত্রে, ভুট্টাও একটি উল্লেখযোগ্য ফসল।
এই ভুট্টার ক্ষেত্রেও আমাদের উচ্চ ফলনশীল বীজ বিক্রম তৈরি করা হয়েছে। তো এগুলো ছাড়াও আমাদের খাদ্য তালিকায় আরও কিছু জিনিস যুক্ত হয়েছে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। যেমন উন্নত মানের গরু গাভী সৃষ্টি হয়েছে, রসি নামক গরু জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা সম্ভব হয়েছে, যা অনেক আমাদের এই দেশীয় যে গরু তার তুলনায় অনেক বেশি দুধ দিচ্ছে। তাহলে জীববিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে আমরা বেশি পরিমাণে দুধ পাচ্ছি। মাছ চাষের জ্ঞান, আমাদের যে প্রোটিনের চাহিদা পূরণের জন্য আমরা মাছ খেয়ে থাকি, যারা প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য মাছ অনেকেই নিয়মিত খেয়ে থাকে। তাই মাছ উৎপাদনেও আমাদেরকে জীববিজ্ঞানের জ্ঞান সাহায্য করে। যারা মাংসের চাহিদা পূরণের জন্য আমরা তৈরি করতে পেরেছি উন্নত ধরনের পোলট্রি। এই যে আমরা বিভিন্ন ধরনের পোলট্রি পাখির এখন চাষ হচ্ছে, হাঁস মুরগি, এগুলোর থেকে বেশি একদিকে যেমন মাংস পাচ্ছি, একদিকে আবার ডিমও পাওয়া যাচ্ছে। তাহলে ডিম উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। মাংসের উৎপাদনের জন্য ব্রয়লার মুরগি তৈরি করা গেছে, যারা খুব কম সময়ের মধ্যে তাদের ওজন খুব বেশি হয়ে যায়। তাহলে মাংস উৎপাদনে সাহায্য করছে আমাদের এই জীববিজ্ঞানের জ্ঞান। আরও আছে, এগুলো অনেক আছে, যেমন মৌমাছি প্রতিপালন। যদি ঠিকঠাকভাবে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা মৌমাছি প্রতিপালন করতে পারি, তাহলে সেখানে বেশি পরিমাণে আমরা মধু উৎপাদন করতে পারবো, এবং যে মধুর পুষ্টিমূল্য অনেক, এর বাজারগত চাহিদাও আছে, বাজারের চাহিদা আছে মধুর। তাহলে উপযুক্ত মানের মধু তৈরি করার জন্য জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে। তেমনিভাবেই আমাদের যদি ধরো যে আরও অন্যান্যভাবে খাদ্য উৎপাদন ছাড়াও আরও অন্যান্যভাবে আমাদের এই জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে। এগুলো চলো পরপর একটু জেনে নিই। তাহলে খাদ্য উৎপাদনে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ তৈরিতে সাহায্য করেছে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত বীজ তৈরিতে সহায়তা করছে জীববিজ্ঞানের জ্ঞান, যাতে তারা রোগ প্রতিরোধী গাছ সৃষ্টি হয়, এটাও সম্ভব হয়েছে। আর রোগ প্রতিরোধী বীজ বা গাছ যদি সৃষ্টি হয়, তাহলে সেখানে ফসলের উৎপাদন বাড়ানো যাবে। 2 নম্বরে আসছে ওষুধ। আমাদের বেঁচে থাকার জন্য আরেকটা জিনিসের খুব দরকার, সেটা হচ্ছে ওষুধ। ওষুধ উৎপাদন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, জীবনদায়ী যে ওষুধ, এই ওষুধ জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে। এছাড়াও উৎসেচক, হরমোন, অ্যান্টিবডি, এই যে ভ্যাকসিন, আমরা বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন বা টিকা নিয়ে থাকি, এই ভ্যাকসিনও তৈরি হয়েছে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। তাহলে ওষুধ উৎপাদনে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এই জাতীয় যে ওষুধগুলো আছে, ক্লোরোমাইসিটিন, এই ওষুধগুলো এই জীববিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ফসল। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য বা রোগ প্রতিরোধ করার জন্য আমরা যে সমস্ত টিকা নিয়ে থাকি বা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য যে ওষুধ ব্যবহার করি, এই ওষুধগুলো জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। এরপর আছে রোগ নিরূপণ। রোগ নির্ধারণে, অর্থাৎ কি রোগ হয়েছে। কিছু কিছু রোগ আছে, আমি কয়েকটা রোগের নাম বলছি। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, অ্যালবাইনিজম, এই সমস্ত যে রোগগুলো, এগুলো হচ্ছে বংশগত রোগ। এই রোগগুলোর কারণ জানা সম্ভব হয়েছে, যে কি কারণে। এগুলোর যদিও এখনও ওষুধ আবিষ্কৃত হয়নি, এগুলো নিরাময়ের কোনো ওষুধ এখনও আবিষ্কার করা হয়নি, বিজ্ঞানের গবেষণা চলছে, কিন্তু এগুলোর কারণ আমরা আবিষ্কার করতে পেরেছি, এবং এগুলো নিরাময়ের জন্য জিন থেরাপি নিয়ে গবেষণা চলছে। এছাড়াও এই রোগগুলোকে প্রতিরোধ করার কিছু উপায় আমরা জেনেছি। জেনেটিক কাউন্সিলররা আছেন, যাদের কাছে যদি আমরা বিয়ের আগে গিয়ে নিজেদের জিনগত
জিন ম্যাপ জেনে নিতে পারি, তাহলে এই সমস্ত বংশগত রোগগুলোকেও এড়ানো যায়। তাহলে জীববিজ্ঞান এখন অনেক দূর এগিয়ে গেছে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন বংশগত রোগকেও প্রতিরোধ করতে অনেকখানি সফল হয়েছি। আর অন্যান্য যে রোগ আমাদের হয়, সেই রোগগুলো নির্ধারণের জন্য যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, এই সমস্ত যন্ত্রপাতিগুলোও জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। যেমন কোথাও সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়, কোনো জায়গায় রোগ নিরূপণের জন্য ইসিজি করা হয়। এই যে যন্ত্রগুলো জীববিজ্ঞানের জ্ঞানের ফসল। তাহলে এই জ্ঞানগুলোকে, এই যন্ত্রগুলো আমাদের বিভিন্ন রোগ নির্ধারণে সহায়তা করে। অর্থাৎ কোনো জায়গায় আমাদের হার্ট ঠিক আছে কি না, আমাদের কিডনি ঠিক আছে কি না, আমাদের অন্যান্য যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোর কোনো গোলযোগ আছে কি না, মস্তিষ্কের কোনো গোলযোগ আছে কি না, এগুলো নির্ধারণে সহায়তা করে যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলো জীববিজ্ঞানের জ্ঞানকে, জীববিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের যে অন্যান্য শাখা, এগুলোর সম্মিলিত প্রয়াসে তৈরি হয়েছে এরকম উন্নত মানের যন্ত্রপাতি, যার সাহায্যে আমাদের রোগ নিরূপণ করা অনেকটাই সহজ হয়ে গেছে। তাহলে রোগ নিরূপণে সহায়তা করছে। আরেকটা বিজ্ঞানের একটা চমকপ্রদ ঘটনা হচ্ছে ক্লোনিং। এই ক্লোনিংটাও জীববিজ্ঞানের ব্যবহারের একটা প্রয়োগ। যে ক্লোনিং কী জিনিস, যেমন আমরা কোনো জিনিসকে জেরক্স করি না, জেরক্স করলে কি হয়, যেটাকে আমি জেরক্স করব তার অনুরূপ একটা কপি পাবো। তো যখন কোনো জীবের এরকম কপি করা হয়, সেটাই হচ্ছে ক্লোনিং। তাহলে ক্লোনিং পদ্ধতিতে কোনো জীবের হুবহু নকল তৈরি করা যায়। একটা বিজ্ঞানীর নাম মনে রাখবে, উইলমুট বলে একজন বিজ্ঞানী ছিলেন। উনি প্রথম ভেড়ার ক্লোনিং করতে সক্ষম হয়েছিলেন এবং সেই প্রথম ক্লোনিং ভেড়াটির নাম ছিল ডলি। এটাও মনে রাখবে, যদিও এটা প্রশ্ন আসবে না, কিন্তু মনে রাখবে যেহেতু এটা প্রথম ক্লোনিংয়ে তৈরি জীব, বিজ্ঞানী উইলমুট ডলি নামক ভেড়া তৈরি করতে পেরেছিলেন ক্লোনিং পদ্ধতির সাহায্যে, যা হচ্ছে একটা চমকপ্রদ ঘটনা বিজ্ঞানের, যে যেখানে আমরা জীবের হুবহু নকল তৈরি করতে পেরেছি। তাহলে এটাও একটা জীববিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের ফসল, বা এখানে আমরা প্রয়োগ করতে পারছি। আর কোথায় কাজে লাগে, ট্রান্সজেনিক জীব সৃষ্টিতে। ট্রান্সজেনিক এটা আবার কেমন জীব, যেখানে ট্রান্সজেনিক জীব বলতে বোঝায় কোনো জীবের জিনকে অন্য একটি প্রাণীর, অন্য জীবদেহে যখন প্রবেশ করানো হয়, তখন প্রবেশ করানো হলে তখন সেটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। তাহলে একটা জীবের জিনকে অন্য জীবে স্থানান্তরিত করার যে পদ্ধতি, সেটাকেই এবং তার ফলে সৃষ্ট জীবকে বলা হয় ট্রান্সজেনিক জীব। এই ট্রান্সজেনিক জীবের ফলে আমরা বিভিন্ন ধরনের উন্নত মানের কিছু জিনিস বলতে কিছু দ্রব্য পেয়েছি। যেমন ফ্লেভার স্লেভার টমেটো, গোল্ডেন রাইস, এটার বাজারগত এখন বাজারে গোল্ডেন রাইসের খুব চাহিদা। গোল্ডেন রাইস তৈরি করা সম্ভব হয়েছে। তাহলে এই ট্রান্সজেনিক জীব তৈরি করার যে জ্ঞান, এটাও জীববিদ্যার জ্ঞানেরই ফসল, যে কোনো জীবের জিনকে অন্য জীবে স্থানান্তরিত করে উন্নত মানের জীব সৃষ্টি করার একটা প্রচেষ্টা। এছাড়াও কিছু কিছু উদ্ভিদের আবার ওই প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো হয়, এটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট কালচার। যেমন টমেটো এবং টমেটো ও পটেটোর প্রোটোপ্লাস্টের মিলন ঘটিয়ে নতুন সংকর উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়েছে।
জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। এরকমভাবে নানা ক্ষেত্রে আমাদেরকে এই জীববিজ্ঞানের জ্ঞান সহায়তা করছে। যেমন আরেকটা ব্যাপার, যে কোনো জায়গায় কোথাও পিতৃত্ব প্রমাণে যদি দাবি ওঠে, পিতৃত্বের নিয়ে অনেক জায়গায় প্রশ্ন ওঠে, পিতৃত্ব নিয়ে একাধিক দাবি ওঠে, সেই পিতৃত্ব নির্ধারণে কোনো জায়গায় খুনিকে শনাক্তকরণের জন্য, কোথাও ধর্ষণকারীকে শনাক্তকরণ করার জন্য জীববিজ্ঞানের জ্ঞান, যেমন ডিএনএ টেস্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমরা বলে থাকি, আঙুলের ছাপ, রক্তের শ্রেণী, এগুলো আমাদেরকে সাহায্য করে পিতৃত্ব প্রমাণে, খুনিকে শনাক্তকরণে, ধর্ষণকারীকে দোষী সাব্যস্তকরণে সাহায্য করছে জীববিদ্যার এই সমস্ত জ্ঞানগুলো। অর্থাৎ ওই যে রক্তের শ্রেণী বিভাগ কোথাও দেখা হয়, কখনো আঙুলের ছাপ মিলিয়ে দেখা হয়, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফরেনসিক বিজ্ঞান এই জন্য এখন অনেক উন্নত হয়ে গেছে। কোনো জায়গায় এখন চুরি হলেও সেখানে চোরকে শনাক্তকরণেও এই ফরেনসিক বিজ্ঞানের জ্ঞান অনেক কাজে লাগছে। আরেকটা আছে, আরও এরকম অনেক আছে, তো আমাদেরকে উল্লেখযোগ্য কতগুলো আমি বলে দিচ্ছি। এগুলোকে এখন এতভাবে আমাদেরকে এই জীববিজ্ঞানের জ্ঞান সাহায্য করছে যে এগুলোকে এরকমভাবে বলে শেষ করা যাবে না। একটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। এটা আবার কি জিনিস? মাইক্রো প্রোপাগেশন, এটা নিয়ে ডিটেলসে তোমাদের ক্লাস 10-এ পড়া আছে। অণুবিস্তারণ, মাইক্রো প্রোপাগেশন এর বাংলা হচ্ছে অণুবিস্তারণ। এখানে কোনো উদ্ভিদ থেকে খুব কম সময়ে অসংখ্য উদ্ভিদ তৈরি করা যায়। এখানে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদ শারীরবিদ্যা ও রসায়নবিদ্যার জ্ঞানকে কাজে লাগিয়ে এই মাইক্রো প্রোপাগেশন তৈরি। এখানে এই কলাকর্ষণ পদ্ধতির মাধ্যমে উদ্ভিদের কোনো একটু অংশ নিয়ে, কোনো কোষ, কলা বা কোনো ক্ষুদ্র অংশকে নিয়ে খুব কম সময়ের মধ্যে অধিক সংখ্যক অপত্য সৃষ্টি করা যায়, যা প্রাকৃতিক উপায়ে কখনোই সম্ভব নয়। তো এই যে কম সময়ে আমার বেশি অপত্য দরকার, সেখানে এই মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতি আমাদেরকে সাহায্য করে। যা এটা তৈরি করার জন্য আমাদেরকে উদ্ভিদবিদ্যা, উদ্ভিদ শারীরবিদ্যা আর রসায়নবিদ্যার জ্ঞানকে কাজে লাগাতে হয়, এবং এইগুলোর জ্ঞানকে কাজে লাগিয়ে এই পদ্ধতির সাহায্যে কম সময়ে অধিক সংখ্যক উদ্ভিদের অপত্য সৃষ্টি করা যায়। যার ফলে এখন আমরা কোনো উন্নত উদ্ভিদ থেকে বেশি সংখ্যক অপত্য যদি আমাদেরকে কম সময়ে দরকার পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে এই অণুবিস্তারণ পদ্ধতি বা মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি আমাদেরকে সাহায্য করে। আবার ধরো এখন একটা উল্লেখযোগ্য ঘটনা, যে আমরা এখন মহাকাশ বিজ্ঞানীরা অনেকটাই সময় ব্যয় করছেন যে আমরা আমাদের মহাকাশে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেখানের পরিবেশ সন্ধানের চেষ্টা চলছে, চাঁদে যাওয়ার চেষ্টা চলছে। তো এই মহাকাশ বিজ্ঞানীদের কেউ সাহায্য করছে জীববিজ্ঞানের জ্ঞান। জীববিজ্ঞানীদের ওই মহাকাশে তাদের সাথী হচ্ছে এককোষী শৈবাল ক্লোরেল্লা, নামটা মনে রাখবে, ক্লোরেল্লা। এই ক্লোরেল্লা শৈবাল মহাকাশচারীদেরকে তাদের মহাকাশযানে এদেরকে রাখা হয়, এরা অক্সিজেন সরবরাহ করে। জীববিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে সাহায্য করে মহাকাশ গবেষণায়। তারপরে হচ্ছে আরও অনেক আছে এরকম। তৈল অনুসন্ধানে মাটির তলায় বা সমুদ্রের তলায় যে তৈল আছে, সেই তৈলের অনুসন্ধান করতে আমাদেরকে প্রত্নজীববিদ্যা আর প্রত্নরেণুবিদ্যার জ্ঞান সহায়তা করে। তাহলে তৈল সন্ধানের জন্যও আমাদেরকে জীববিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে সহায়তা করে। বিশেষত প্রত্নজীববিদ্যা আর প্রত্নরেণুবিদ্যা, এই দুটোর জ্ঞান আমাদেরকে সাহায্য করছে তৈল অনুসন্ধানে। আরেকটা বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশলকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করা হচ্ছে, যেগুলো আমাদেরকে নানাভাবে সাহায্য করছে। এই বিষয়ে একজন বিজ্ঞানীর নাম বিশেষভাবে মনে রাখবে, তার নাম হচ্ছে আনন্দমোহন চক্রবর্তী। আনন্দমোহন চক্রবর্তী। এই আনন্দমোহন চক্রবর্তী একটা ব্যাকটেরিয়ার স্ট্রেন তৈরি করেন, যার নাম হচ্ছে সিউডোমোনাস পুটিডা। এই সিউডোমোনাস পুটিডা একটা ব্যাকটেরিয়ার বিশেষ স্ট্রেন, যা সমুদ্রের জলে ভাসমান তেলকে পরিষ্কার করতে সহায়তা করে। অনেক সময় এই সমুদ্রের দিয়ে যে জাহাজ চলাচল করছে, জাহাজ চলাচল করতে গিয়ে তাদের ট্যাঙ্কার লিক হয়ে সমুদ্রে এরকম খনিজ তেল ভাসতে থাকে, বা অনেক সময় বিভিন্ন যে জাহাজ দুর্ঘটনা ঘটে সেখানে, বা জাহাজে করে যখন তেল সরবরাহ করা হয়, অনেক সময় ট্যাঙ্ক তৈলবাহী যে সমস্ত জাহাজগুলো থাকে সেখান থেকে তেল সমুদ্রে পড়ে যায়। আর তেল যদি সমুদ্রে পড়ে যায় তাহলে সেটা সামুদ্রিক জীবদের বেঁচে থাকার পক্ষে, তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। তো এই তেলকে অপসারণ করা একটা জটিল প্রক্রিয়া, এবং এটার জন্য অনেক জলজ প্রাণীদের মৃত্যু ঘটে যদি সমুদ্রের উপরের স্তরে এরকম এই তেল ভাসতে থাকে। তো এই ভাসমান তেলকে অপসারণ করতে ওই সিউডোমোনাস পুটিডা নামক ব্যাকটেরিয়া বিশেষভাবে কার্যকরী। এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আনন্দমোহন চক্রবর্তী। মনে রাখবে নামটা, আর ব্যাকটেরিয়াটার নামটাও মনে রাখবে, সিউডোমোনাস পুটিডা। সিউডোমোনাস পুটিডা এই ব্যাকটেরিয়াটি ওই সমুদ্রের জলে ভাসমান তেলকে অপসারণে সহায়তা করে। তো এরকমভাবে জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে ওতপ্রোতভাবে জড়িত আছে আমাদের সঙ্গে, আমাদেরকে উন্নত জীবনযাপনে সহায়তা করছে জীববিজ্ঞানের জ্ঞান। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা সুন্দর সুস্থ জীবনযাপন করছি, আরামপ্রদ জীবনযাপন করছি এই জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে। তাহলে এই জীববিজ্ঞানের জ্ঞান আরও নানাভাবে আমাদেরকে সাহায্য করে, যেমন পরিবেশ দূষণ রোধেও জীববিজ্ঞানের জ্ঞান আমাদেরকে সাহায্য করে। তো এইভাবে এগুলোকে বিশেষ বিশেষ অংশগুলো তোমাদেরকে বললাম, বাকিটা তোমরা একটু টেক্সট বইটা বারবার রিডিং পড়বে, তাহলে দেখবে আরও অনেক নিজের থেকে লিখতে পারবে। আজকে এখানে শেষ করব, ক্লাসটা দীর্ঘায়িত করব না। আর ক্লাসে এটা তোমাদের স্কুল যেহেতু খুলে গেছে, আগামী কাল থেকে স্কুল হবে, তো সেখানে আবার প্রথম থেকেই শুরু হবে, তো সেগুলো আরও ডিটেলসে ক্লাসে আলোচনা করা হবে। আজকে এখানেই রাখি।